বেঁচে আছেন আরও অর্থ উপার্জন করার জন্য, আরও ক্ষমতা পাওয়ার জন্য। ধর্মে তেমন একটা বিশ্বাস করেন না তিনি। টাকা আর ক্ষমতায় তার ঈশ্বর। বুদ্ধিমান বলা যাবে না তাকে, তবে তিনি যে ধূর্ত সে ব্যাপারে সন্দেহ নেই আমার। কৃতকর্মের জন্য মৃত্যুর পর বিখ্যাত বা কুখ্যাত যাই হোক, কিছু একটা হবেন তিনি। তাকে ভালো লাগলো না আমার, বলল মার্গারেট। আপনাদের রানী কেমন? আমাদের রানী? আমি বলবো মহিয়সী এক নারী। তিনি জানেন কিভাবে সুযোগ ও সময়ের সদ্ব্যবহার করতে হয়। স্বভাবটা আমার বিবেচনায় দোষের কিছু না, কারণ যে বা যারা করতে জানে না কাজটা অথবা করতে পারে না, তারা জীবনে বড় হতে পারে না। সারা পৃথিবীর প্রতি কোমলতা আছে আমাদের রানীর মনে, কিন্তু অদ্ভুত এক কঠোরতা দিয়ে সেটা ঢেকে রাখেন তিনি। চান না কেউ সুযোগ নিক তার কোমল ব্যবহারের। কেউ বলতে কি বোঝাতে চাইছেন? জিজ্ঞেস করলো মার্গারেট। স্পেনের যারা বর্তমান রাজতন্ত্রের বিরোধিতা করে তারা। আর যদি ভিনদেশীদের কথা বলি, তাহলে মুসলমান এবং পবিত্র চার্চের বিরুদ্ধাচরণ করা ইহুদিরা। এদের সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান তিনি। এদের সবার সহায় সম্পত্তি দখল করতে চান। ওগুলো বিক্রি করে অর্জিত টাকা রাখতে চান নিজের কোষাগারে। কথাটা শুনে নীরবতা নেমে এলো ডাইনিং রুমে। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো মার্গারেট। বলল, আমার কেন যেন ভালো লাগছে না। কিছু মনে করবেন না সিনর, আপনাদের আপত্তি না থাকলে নিজের ঘরে যেতে চাই। কেউ আপত্তি করল না। চলে গেল মার্গারেট। আরও কিছুক্ষণ গল্প করার পর চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো ডি আগুইলারও। কাস্টেলকে বলল, সিনর, পিটারের ব্যাপারে মহামান্য রাজা যা বলেছেন তা মনে রাখবেন আশা করি, এবং দয়া করে এমন কিছু করবেন না যার ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি এবং বিপদে পড়ে আপনার পরিবার। স্প্যানিশারদের রক্তচক্ষু উপেক্ষা করে আর রাজা হেনরির ফাঁসির দড়ির পরোয়া না করে এখানেই থাকতে চাই আমি। ডি আগুইলার চলে যাওয়ার পর ক্যাস্টেলকে বলল পিটার, কিন্তু উচিত হবে না কাজটা। মনে রেখো, তুমি একা না, তোমার সঙ্গে আমি আছি, মার্গারেটও আছে। কাজেই তোমার যদি কিছু হয় ক্ষতি হবে আমাদেরও। শোনো, আমার ইচ্ছা এসেক্সে যাও তুমি। ডেডহামে তোমার বাবার যে সহায় সম্পত্তি আছে সেসবের দখল বুঝে নাও। তোমাদের ম্যানশন হাউসটাও মেরামত করার দরকার। বিয়ের আগে সেরে ফেলতে পারো সে কাজও। তারপর যখন চলে যাবে স্প্যানিশাররা খবর পাঠাবো তোমার কাছে। তখন ফিরে এসে সেরে ফেলো বিয়েটা। বেশি না, 1 মাসেরই তো ব্যাপার। আপনি আর মার্গারেট আমার সঙ্গে ডেডহামে যাবেন না? মাথা নাড়লেন কাস্টেল। সম্ভব না। ব্যবসা গুটিয়ে আনার কাজ শুরু করেছি, সেটা শেষ করতে সময় লাগবে। তাছাড়া আগেও বলেছি, বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে। আমি যদি ডেডহামে চলে যাই তাহলে কে করবে সে কাজ? সবচেয়ে বড় কথা, তোমাদের ওই ম্যানশন হাউসে থাকার ব্যবস্থা নেই মার্গারেটের। কাজেই তুমি ফিরে আসার আগ পর্যন্ত এখানেই থাকতে হবে ওকে। কিন্তু এখানে কি নিরাপদে থাকতে পারবে সে? আমি চলে গেলে ওকে কি নিরাপদে থাকতে দেবে স্প্যানিশাররা? কষ্ট করে টিকে থাকতে হবে আর কি। পরদিন সকালে মার্গারেটকে তিনি জানালেন পিটারের ডেডহামে যাওয়ার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে। শুনে কেঁদে ফেলল মার্গারেট। কাঁদতে কাঁদতেই বলল, আমাদেরকে আলাদা করে দিও না বাবা, এত দূরে পাঠিয়ে দিও না পিটারকে। আর যদি যেতেই হয় চলো
একসঙ্গে যাই আমরা। বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে রাজি করালেন কাস্টেল, কিন্তু এখনও কান্না থামেনি মার্গারেটের। স্প্যানিশাররা যদি পথিমধ্যে হামলা চালায় পিটারের উপর, চালালেও সুবিধা করতে পারবে না, বলল পিটার। তোমার বাবার পক্ষ থেকে 6 জন শক্ত সমর্থ লোক যাচ্ছে আমার সঙ্গে। আমার ভয় অন্য একটা ব্যাপারে। কি? জিজ্ঞেস করলো মার্গারেট। আমার উপস্থিতিতে ডি আগুইলার যদি প্রেম নিবেদন করে তোমাকে, যদি বিয়ের প্রস্তাব পাঠায় তোমার কাছে। করুণ হাসি হাসলো মার্গারেট। কোনো লাভ হবে না ওর। আমি শুধু তোমাকেই ভালোবাসি পিটার। আমার সমস্ত অন্তর জুড়ে শুধু তুমি আছো। ডি আগুইলার অথবা অন্য কোনো পুরুষকে দেওয়ার মতো কিছু নেই আমার। তাছাড়া ইংল্যান্ড একটা স্বাধীন সার্বভৌম দেশ। এখানে কোনো মেয়ে কাকে বিয়ে করবে অথবা করবে না সে ব্যাপারে হুকুম জারি করতে পারেন না, এমনকি রাজাও। কাজেই তোমার ভয় পাওয়ার কিছু নেই। সেদিন রাতে চাঁদ ওঠার পর মার্গারেটকে চুমো খেয়ে ঘোড়ার পিঠে উঠল পিটার। ওদের 7 জনের দলটা যতটা সম্ভব নিঃশব্দে এবং দ্রুত রওনা হয়ে গেল এসেক্সের পথে। ওরা আশা করছে রাতের বেলায় ওদের জন্য কোথাও ওত পেতে থাকবে না স্প্যানিশাররা। 7 স্পেন থেকে আসা খবর। পিটার চলে যাওয়ার কয়েকদিন পর এক সকালে বাড়ির একটা ঘরে মার্গারেটের সঙ্গে বসে আছে বেটি, কথা বলছে। কথা প্রায় ফুটতই না লোকটার মুখে, বলল বেটি। অথচ বাড়ির চাকররা এবং দোকানের কর্মচারীরা পছন্দ করত ওকে। সে চলে যাওয়ায় কেমন খালি খালি মনে হচ্ছে পুরো বাড়ি। মার্গারেট কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। বেটি বুঝল প্রসঙ্গ বদল করা দরকার। আজ সকালে বাইরে গিয়েছিলাম, তখন এক জায়গায় দেখা হলো সিনর ডি আগুইলারের সঙ্গে। এবারও কিছু বলল না মার্গারেট। কৌতূহলও ফোটেনি ওর চোখে মুখে। তবে বেটির বাকি কথা শোনার জন্য তাকিয়ে আছে মেয়েটার দিকে। আমাকে একটা উপহার দিয়েছেন তিনি, মানে? লাল হয়ে গেল বেটির 2 গাল। আমার এক বৃদ্ধা খালার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওয়েস্টমিনিস্টারের জাহাজঘাট এলাকায় থাকেন তিনি। দেখা হয়ে গেল ডি আগুইলারের সঙ্গে। ঘোড়ায় চড়ে কোথায় যেন গিয়েছিলেন তিনি, ফিরে আসছিলেন তখন। আমাকে দেখতে পেয়ে উঁচু গলায় ডাকলেন, বললেন আমার আর তোমার অন্য জন্য উপহার আছে তার কাছে। ওই লোকের উপহারের কোনো দরকার নেই আমার। ওই লোকের সঙ্গে যাতে ঘন ঘন দেখা সাক্ষাৎ না হয় তোমার, সে ব্যাপারে সাবধান থেকো বেটি। স্প্যানিশাররা সততার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে ওরা আসলে সাংঘাতিক ধূর্ত আর প্রতারক। ওদের দ্বারা যদি কখনো কোনো ক্ষতি হয় তোমার হাড়ে হাড়ে টের পাবে। উপদেশের জন্য ধন্যবাদ। আমার বয়স তোমার চেয়ে বেশি। কাকে বিশ্বাস করতে হবে এবং কার কাছ থেকে দূরে থাকতে হবে সে জ্ঞান তোমার চেয়ে কম নেই আমার। শুনে ভালো লাগলো বেটি। সেদিন বিকেলে বাগানে হাঁটাহাঁটি করছিল মার্গারেট। দৌড়ে ওর কাছে এলো বেটি। 2 গাল লাল হয়ে আছে। বলল আমাদের বাসায় এসেছেন ডি আগুইলার, হলে অপেক্ষা করছেন। ভালো। প্রাণের ছোঁয়া নেই মার্গারেটের কণ্ঠে। বাবাকে জানিয়েছ খবরটা? আর তোমাকে এরকম দেখাচ্ছে কেন? সিনর ডি আগুইলার আশায় এত হুড়োহুড়ির কি আছে? আসলে আমার জন্য চমৎকার একটা উপহার নিয়ে এসেছেন তিনি। কি উপহার? আমার দেখা সবচেয়ে সুন্দর একটা মান্টেল। বিচিত্র নকশার একটা চিরুনিও এনেছেন। আমাদের বাড়িতে আসতে হলে উপহার নিয়ে আসতে হবে কেন তাকে? সহসা কোনো জবাব দিতে পারল না বেটি। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তোমার জন্য উপহার এনেছেন তিনি।
তবে কি এনেছেন তা বলেননি আমাকে। যাও, বাবাকে বলো সিনিয়র ডি আগুইলার অপেক্ষা করছেন তার জন্য। হলে গিয়ে ঢুকলো মার্গারেট। দেখল সে বাগানে আসার আগে যে বই পড়ছিল সেটা ঘাটাঘাটি করছে ডি আগুইলার। মার্গারেটকে দেখতে পেয়ে সম্মান জানানোর উদ্দেশ্যে উঠে দাঁড়ালো লোকটা। এই বই একই সঙ্গে স্প্যানিশ আর ল্যাটিন ভাষায় লেখা। তার মানে দুটো ভাষায় জানেন আপনি? কিছুটা বিনয় করল মার্গারেট। আপনি যেমন সুন্দরী তেমনি বিদুষী। মার্গারেটকে বাউ করল ডি আগুইলার। ধন্যবাদ সিনিয়র, বাড়িয়ে বলছেন আপনি। বাড়িয়ে বলবো কেন? আমি যা বলছি দৃষ্টিশক্তি সম্পন্ন যে কেউ সেটা দেখতে পাবে। ও, ভুলেই গেছি, আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি আমি। কি? নিষ্প্রাণ গলায় জানতে চাইল মার্গারেট। আসলে আমার বলা উচিত ছিল এমন কিছু একটা ফিরিয়ে এনেছি যা আপনারই, বলা ভালো আপনার বাবার। হিজ এক্সিলেন্সি ডন ডি আয়ালার সঙ্গে রীতিমতো দর কষাকষি করেছি আমি, এবং শেষ পর্যন্ত তাকে বোঝাতে পেরেছি অ্যান্ড্রিউর মতো একজন দুর্বৃত্তের হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ কিছুতেই 50টা স্বর্ণমুদ্রা হতে পারে না। মানে ওই লোকের হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে 50টা স্বর্ণমুদ্রা বেশি হয়ে যায়। মার্গারেট কিছু বলল না, কিন্তু হিজ এক্সিলেন্সির আবার সোনার উপর খুব লোভ। সেটা তার নিজের জন্য হোক বা না হোক, সোনার কোনো কিছু হাতে পেলে তিনি ছাড়তে চান না। যা হোক, স্বর্ণমুদ্রা দেননি তিনি, কিন্তু বিনিময়ে অন্য কিছু দিয়েছেন। কি? চুপ করে থাকলে খারাপ দেখায়, তাই জিজ্ঞেস করলো মার্গারেট। একটা জেনেট, মানে স্প্যানিশ ঘোড়া। ভদ্র মহিলাদের কিভাবে পিঠে নিতে হয় সে প্রশিক্ষণ আছে ওটার। কি বলবে ভেবে পেল না মার্গারেট। এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হয়নি সে আগে কখনো। সৌভাগ্যক্রমে সে সময় হাজির হয়ে গেলেন জন ক্যাস্টেল। স্প্যানিশ ঘোড়ার ব্যাপারটা তাকেও বলল ডি আগুইলার। ধন্যবাদ। একই সঙ্গে বিস্ময় ও বিরক্তির ছাপ দেখা যাচ্ছে কাস্টেলের চেহারায়। কিন্তু ঘোড়াটা নিতে পারি না আমরা। তাহলে ওটা বিক্রি করে দিতে বাধ্য হব আমি। তারপর টাকাটা দেওয়ার জন্য আবার আসতে হবে এখানে। ঘোড়া বিক্রি করা টাকা নিতে আরও আপত্তি আছে কাস্টেলের, তাই রাজি হতে হলো তাকে। স্টবল ইয়ার্ডে চলুন তাহলে, প্রস্তাব দিল ডি আগুইলার। ঘোড়াটা দেখিয়ে আনি আপনাদের। জেনেটটাকে দেখা মাত্র থমকে গেলেন কাস্টেল। এক নজরেই বোঝা যাচ্ছে ওটার দাম অনেক। গায়ের রং দুধ সাদা, উচ্চতায় খাটো হলেও দেহটা লম্বা। মাথার গড়ন কিছুটা ছোট, দুই চোখ কোমল, খুরগুলো গোলাকার, কেশর ঝুলে পড়েছে। পরিপাটি করে রাখা হয়েছে লেজটা, এমনভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে ওটাকে যে দেখলে যে কেউ ভাববে কোনো একজন রানী সওয়ার হতে যাচ্ছেন ওটার পিঠে। চেহারা স্বাভাবিক আছে কাস্টেলের, কিন্তু ভিতরে ভিতরে থতমত খেয়ে গেছেন তিনি। এই জেনেটের দাম 50টা স্বর্ণমুদ্রার চেয়ে অনেক বেশি। চমৎকার কর্ডোভা লেদার দিয়ে বানানো হয়েছে ওটার জিন আর স্যাডল। স্টিরাপটা খাঁটি ও পুরু রূপার। মার্গারেটের দিকে তাকালেন তিনি। মনে হচ্ছে ঘোড়াটা দেখে চমৎকৃত হয়েছে মেয়েটা। হিজ এক্সিলেন্সি ডন ডি আয়ালার সঙ্গে দর কষাকষির বিনিময়ে মার্গারেটকে বলল ডি আগুইলার, একটা কিছু কি চাইতে পারি না আপনার কাছে সিনোরা? ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মার্গারেট। আমাকে খুশি করার জন্য এই ঘোড়ার পিঠে অন্তত একবারের জন্য হলেও চড়তে হবে আপনাকে। আপনার কোনো ওজোর আপত্তি শুনব না আমি। কিছু বলল না মার্গারেট। অনুমতি প্রার্থনার দৃষ্টিতে তাকালো ওর বাবার দিকে, কিন্তু কাস্টেলও কিছু বললেন না। ডি আগুইলারের আসল উদ্দেশ্য সম্পর্কে একটা সন্দেহ দানা পাকিয়ে উঠছে তার মনে। তাহলে সেই কথাই থাকলো। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে
বলে চলল ডি আগুইলার। আগামীকাল সকাল 7টার সময় আসবো আমি। ওই জেনেটের পিঠে কিভাবে চড়তে হয় তা শিখিয়ে দেব সিনোরা মার্গারেটকে। সরাসরি মানা করতে পারছেন না কাস্টেল, তাই ঘুরিয়ে বললেন, যদি আবহাওয়া ভালো থাকে। বাড়ির ভিতরে ফিরে এলেন তারা তিনজন। ডি আগুইলার বলল, সিনর পিটারকে দেখতে পেলাম না। ক্যাস্টেল বললেন, আপনার পরামর্শ গ্রহণ করেছি আমি। দূরে এক জায়গায় পাঠিয়ে দিয়েছি ওকে। কোথায় গেছে পিটার তা ইচ্ছা করেই বললেন না ডি আগুইলারকে। আশা করি নিরাপদে পৌঁছাতে পেরেছেন তিনি। হ্যাঁ, পেরেছে। কারণ কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে আমার নামে। ওটা পড়ে জানতে পারলাম নিরাপদেই আছে পিটার। ভালো, মুচকে হাসছে ডি আগুইলার। কোথায় আছেন তিনি তা জেনে ভুলেও বলবেন না আমাকে। ঠিকানাটা হয়তো কথা প্রসঙ্গে ফাঁস করে দিতে পারি এমন কারো কাছে, যে লোক ক্ষতি করতে চায় সিনর পিটারের। স্প্যানিশাররা কিন্তু এখনও খুঁজে বেড়াচ্ছে তাকে। আচ্ছা, এখন আসি, আগামীকাল দেখা হবে। সে চলে যাওয়ার পর পিটারের চিঠিটা মার্গারেটের হাতে তুলে দিলেন কাস্টেল। সংক্ষিপ্ত চিঠিটা এসেছে কাস্টেলের নামে, কিন্তু সেটা আসলে লেখা হয়েছে মার্গারেটের উদ্দেশ্যে। প্রিয়তমা, কোনো রকম ঘটনা বা দুর্ঘটনা ছাড়াই এখানে পৌঁছাতে পেরেছি আমি। অনেক দিন পর আমাদের পুরনো বাড়িটা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এখানেই জন্মেছিলাম আমি। এত বছর পর এসেছি এখানে, অথচ মনে হচ্ছে এই জায়গার মাঠঘাট সব যেন আমার বহু পরিচিত। এখানকার লোকজনের সঙ্গে আমার যেন অনেক দিনের সম্পর্ক। আগামীকাল কয়েকজন মিস্ত্রির সঙ্গে দেখা করব। বাড়ি মেরামতির কাজ নিয়ে কথা বলবো তাদের সঙ্গে। বাড়ির চারদিকে যে পরীক্ষা আছে সেটা ভর্তি হয়ে গেছে কাদা আর আগাছা দিয়ে। সুদর্শন ওই স্প্যানিশারকে একটুও বিশ্বাস হয় না আমার। ওই লোক যখনই তোমার কাছাকাছি হয় ঈর্ষায় জ্বলতে শুরু করে আমার ভিতরটা। এত দূরে আছি যে ওই লোক যদি তোমার কোনো ক্ষতিও করে কিছুই করতে পারবো না তোমার জন্য। কাজেই সাবধান থেকো লোকটার ব্যাপারে। ঈশ্বর তোমাকে রক্ষা করুন। তোমার প্রিয়তম। ওই চিঠির জবাবে সে রাতে ঘুমানোর আগে একটা চিঠি লিখল মার্গারেট। পিটার, সিনিয়র ডি আগুইলারের ব্যাপারে সাবধান থাকতে বলেছ তুমি, কিন্তু লোকটা নাসরবান্দার মতো লেগে গেছে আমাদের পেছনে। আজ সকালে হুট করেই একটা জেনেট নিয়ে হাজির হয়ে গেছে সে আমাদের বাড়িতে, এবং ঘোড়াটা গ্রহণ করতে বাধ্য করেছে আমাদেরকে। আমার মনে হয় না ওই লোকের ব্যাপারে ঈর্ষান্বিত হওয়ার কিছু আছে তোমার। সে আমাদেরকে যত উপহারই দিক, আমাদের সঙ্গে যত মিষ্টি ব্যবহারই করুক, ওকে কখনোই ভালো লাগবে না আমাদের। আমি শুধু দিন গুনছি, কবে ফিরে আসবে তুমি, কবে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করবে আমাকে। তোমারই মার্গারেট। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল সে। হাত মুখ ধুয়ে পরে নিল ওর রাইডিং ড্রেস। ঠিক 7টার সময় হাজির হয়ে গেল ডি আগুইলার। বিশাল একটা ঘোড়ায় চড়ে এসেছে সে। কিভাবে চড়তে হবে ওই জেনেটের পিঠে দেখিয়ে দিল মার্গারেটকে। তারপর বলল, এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘুরে আসতে পারেন আপনি ইচ্ছা করলে। ভয় পাওয়ার কিছু নেই। দরকার হলে আমি সঙ্গ দেব আপনাকে। ইচ্ছা থাকলেও উপায় নেই আমার। চেহারায় একটা করুণ ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করল মার্গারেট। স্টিরাপে পা দেওয়ার সময় হাঁটুতে ব্যথা পেয়েছি। আমার পক্ষে আগামী কয়েকদিন বাসার বাইরে বের হওয়া সম্ভব না। বলা বাহুল্য, কথাটা মিথ্যা। পরের কয়েকটা দিন পিটারের সঙ্গে চিঠি চালাচালি করে সময় কাটালো সে। ডেডহামে কি করছে পিটার সে ব্যাপারে চিঠি লিখে পাঠায় মার্গারেটের কাছে। ওদিকে মার্গারেট জানায় লন্ডনের খবরাখবর। একদিন বিকেলে নিজের অফিসে বসে আছেন কাস্টেল। কয়েকটা চিঠি এসেছে তার কাছে। সেগুলো একটা একটা করে পড়ছেন। মেয়ের নামে নিজের সবচেয়ে ভালো জাহাজের নাম রেখেছেন তিনি মার্গারেট। গতকাল রাতে 2000 টন মাল নিয়ে স্পেন থেকে নিরাপদে ফিরেছে সেটা। পৌঁছে গেছে থেমসের মুখে। আর সন্ধ্যা নাগাদ গ্রেই ভসেন্ডের জেটিতে ভেড়ার কথা আছে জাহাজটার।
মাল খালাস করা হবে সেখানে। বার্নালদেজ মানে স্পেনের সেভিলে কাস্টেলের ব্যবসায় যিনি অংশীদার, মার্গারেটের ক্যাপ্টেনকে দিয়ে গুপ্ত লিখন পদ্ধতির একটা চিঠি পাঠিয়েছেন, ভাষান্তর করে নিয়ে ওটা পড়ছেন এখন কাস্টেল। ইংল্যান্ডের রাজদরবারে ডি আগুইলার নামের একজন দূত পাঠানো হয়েছে। লোকটার ব্যাপারে সতর্ক করে দিয়ে কিছুদিন আগে একটা চিঠি পাঠিয়েছিলাম আপনার কাছে। আজ আরও কিছু কথা বলতে চাই ওই লোকের ব্যাপারে। নিজেকে যদিও ডি আগুইলার নামে পরিচয় দেয় সে, কিন্তু ওর আসল নাম মার্কুইস অফ মোরেলা। সে স্পেনের রাজার সৎ ভাই প্রিন্স কার্লোস অফ ভিয়েনার জারোস সন্তান। একবার উঁচু বংশের পয়সাওয়ালা এক মেয়ের প্রেমে পড়েন প্রিন্স কার্লোস, কিন্তু বংশ যত উঁচুই হোক ওই মেয়ের তাকে বিয়ে করতে পারেননি প্রিন্স, কারণ সমাজ ওই বিয়ে মেনে নিত না। সবচেয়ে বড় কথা, মেয়েটা বিধর্মী ছিল, তাই বিয়ে করা ছাড়াই ওই মেয়ের সঙ্গে থাকতে শুরু করেন প্রিন্স, এবং তাদের মাধ্যমে একসময় পৃথিবীতে আসে একটা পুত্র সন্তান, মার্কুইস অব মোরেলা। প্রিন্স একসময় মারা যান, কিন্তু কেউ কেউ বলে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে তাকে। তিনি যখন কারাগারে বন্দী অবস্থায় ছিলেন, নিজের ছেলেকে মার্কুইস অব মোরেলা উপাধি দিয়ে যান। উত্তরাধিকার সূত্রে কিছু জমি জমাও পায় ছেলেটা। ততদিনে ওই বিধর্মী মেয়ে মানে প্রিন্সের প্রেমিকা গোপনে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছেন। ছেলেকে গ্রানাডায় অর্থাৎ নিজের কাছে নিয়ে যান তিনি। ধনির আদুরে সন্তান হিসেবে মার কাছে বড় হতে থাকে ছেলেটা। প্রিন্সকে আসলেই ভালোবাসতেন ডি আগুইলারের মা, কারণ বিয়ের প্রস্তাব পেয়েছিলেন অনেকবার, কিন্তু স্বামী হিসেবে গ্রহণ করেননি কাউকেই। বিধবা শব্দটা যদি প্রযোজ্য হয় তার জন্য হয়েই জীবন কাটিয়ে দিচ্ছিলেন তিনি। মারা গেছেন বছর 10 আগে। মার মৃত্যুতে কপাল খুলে যায় মার্কুইস অব মোরেলার। গ্রানাডার অন্যতম ধনী লোকে পরিণত হয় সে, এবং একই সঙ্গে অনেক লোকের ঈর্ষার পাত্রেও পরিণত হয়। যারা ওর সম্পদ আর সম্পত্তি দখল করতে চাইছিল, তারা যুক্তি দেখায় যেহেতু এই ছেলের মা বিধর্মী। আগেই বলেছি, প্রিন্স কার্লোস অব ভিয়েনার প্রেমিকার ধর্মান্তরিত হওয়ার ঘটনাটা গোপন ছিল। সেহেতু এই ছেলেও বিধর্মী, তাই ওকে কতল করে ওর সহায় সম্পত্তি সব দখল করা উচিত। কিন্তু মার্কুইস অব মোরেলা সাংঘাতিক চতুর লোক। কীভাবে যেন হাজির হয়ে যায় সে স্পেনের রাজরানীর কাছে, মিষ্টি কথায় ভুলিয়ে ফেলে তাদেরকে, জানিয়ে দেয় তাদের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছে। এমনকি চার্চও ওর পক্ষ নেয়। ওকে বিধর্মীদের, বিশেষ করে ইহুদিদের বিরুদ্ধে কাজে লাগানোর সিদ্ধান্তও নেয়। যাজক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল ওকে, কিন্তু সেটা প্রত্যাখ্যান করে দূতের ছদ্মবেশে গুপ্তচরের ভূমিকা পালন করার পাল্টা প্রস্তাব দেয় নিজেই। চার্চ সানন্দে লুফে নেয় ওর সে প্রস্তাব। তারপর থেকে স্পেনের রাজদরবারে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছিল সে গ্রানাডায়। কখনো কখনো কাজ করেছে লন্ডন, রোম এবং আরও কয়েক জায়গায়। ওর নামে গোপন অভিযোগ আছে। বেশ কয়েকজন বিধর্মীর, বিশেষ করে ম্যারানোর নাম উপস্থাপন করেছে সে চার্চের ধর্ম বিচার সভায়। তাদের বিরুদ্ধে প্রমাণও উপস্থাপন করেছে। ফলে বিচার হয়েছে লোকগুলোর, এবং তারা শাস্তিও পেয়েছে। নতুন করে যেসব ম্যারানোর নাম এবং তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে পেয়েছে সেগুলোর একটা গোপন তালিকা হাতে পেয়েছি আমি। জানতে পেরেছি ওই লোকগুলো ওর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছে ডি আগুইলার ওরফে মার্কুইস অব মোরেলা। অত্যন্ত দুঃখের বিষয়, আপনার নাম সে তালিকায় একেবারে প্রথম দিকে আছে। কাজেই আমি বলবো, ব্যবসা গুটিয়ে নিয়ে আপনার জাহাজগুলো বেচে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনি, সেটা সময় উপযোগী হয়েছে। কারণ তা না করলে যে কোনো দিন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়া হতো স্পেনের রাজদরবার থেকে।
তখন যেখানে যা কিছু আছে আপনার, তার সব দখল করত স্প্যানিশ সৈন্যরা। এই অবস্থায় আপনার প্রতি আমার পরামর্শ, ভুলেও কখনো আসবেন না স্পেনে। বরং স্পেনের সঙ্গে যতদিন দহরম মহরম আছে ইংল্যান্ডের, ততদিন ইংল্যান্ডেই কোথাও আত্মগোপন করে থাকুন। আর আপনার কাছে নগদ টাকা অথবা মূল্যবান যেসব জিনিস আছে সব লুকিয়ে ফেলুন কোথাও। এমন কোনো জায়গায় চলে যান যেখানে কেউ চিনতে পারবে না আপনাকে, যেখানে হাজার খুঁজলেও আপনার সন্ধান পাবে না ওই ব্লাড হাউন্ড ডি আগুইলার। আরেকটা কথা, স্পেনে আমরা যে কজন মেরানো গোপনে কাজ করে চলেছি তাদের সন্ধান এখনও পায়নি শত্রুপক্ষ। ভাষান্তর করা চিঠিটা কয়েকবার পড়লেন কাস্টেল, কথাগুলো গেঁথে রাখলেন মনে। তারপর গিয়ে হাজির হলেন হলে। এখানে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। ফায়ার প্লেসের ভিতরে ছুঁড়ে মারলেন চিঠিটা। তাকিয়ে তাকিয়ে দেখলেন পুড়ে ছাই হলো ওটা। ফিরে এলেন অফিসে। মূল চিঠিটা লুকিয়ে রাখলেন কাবার্ডের পেছনে দেয়ালের প্যানেলিং এ। তারপর বসে পড়লেন একটা চেয়ারে। ডুবে গেছেন আত্মচিন্তায়। মনে মনে নিজেকে বললেন, হুয়ান বার্নালদেজ ঠিকই বলেছে, খামোকা আমাদের পেছনে লাগেনি ডি আগুইলার। কাজেই এখন স্পেনে যাওয়াটা একেবারেই উচিত হবে না আমার। ইস, আরও আগেই যদি জানতে পারতাম এই ব্যাপারটা, তাহলে হয়তো বছরখানেক আগে সব গুটিয়ে নিয়ে বিয়েও দিতে পারতাম মার্গারেট আর পিটারের। অবশ্য গত একটা বছর ভাগ্য দুহাত ভরে দিয়েছে আমাকে। ব্যবসায় অনেক লাভ করেছি আমি। তারপরও থাক, যে টাকা ধ্বংস ডেকে আনে সে টাকার দরকার নেই আমার। এমন সময় টোকা পড়ল দরজায়। থাবা দিয়ে নিজের কলমটা তুলে নিলেন কাস্টেল। ওটা দোয়াতে ডুবিয়ে একটা কাগজে কিছু একটা লেখার ভান করতে করতে বললেন, ভিতরে এসো। দরজাটা খুলে গেল। গোবরাটে দাঁড়িয়ে আছে ডি আগুইলার। মুচকি হাসি দেখা যাচ্ছে ওর ঠোঁটের কোণায়। নিজস্ব কায়দায় বাউ করল সে কাস্টেলকে। 8 ডি আগুইলারের মনের কথা। আসুন সিনর, বসুন, বললেন কাস্টেল। বসল ডি আগুইলার। সিনর কাস্টেল, আজ আপনার কাছে কিছু একটা চাইতে এসেছি আমি। বুঝতে পারার ভঙ্গিতে মাথা ঝাঁকালেন কাস্টেল। কিছু মনে করবেন না। আপনি যদি ঋণ চাওয়ার জন্য এসে থাকেন আমার কাছে, আগেই বলে দিই, আমার সময়টা ভালো যাচ্ছে না। কিছুদিন আগে ব্যবসায় বড় রকমের লোকসান হয়েছে আমার। ঠিক কত ক্ষতি হয়েছে সে হিসেবেই করছিলাম এতক্ষণ। না, আমি ঋণ চাওয়ার জন্য আসিনি। তাহলে একটা উপহার চাওয়ার জন্য এসেছি। আমার এই গরিবখানায় যা আছে সবই তো আপনার, নিস্পৃহ গলায় বললেন কাস্টেল। শুনে ভালো লাগলো সিনর। আসলে আমি আপনার মেয়েকে চাইতে এসেছি। আমি তাকে বিয়ে করতে চাই। ডি আগুইলারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কাস্টেল। কিছুক্ষণ পর বললেন, অসম্ভব। কেন? বয়সের দিক দিয়ে যদি চিন্তা করেন আমরা একজন আরেকজনের জন্য উপযুক্ত জুটি। সম্মানের দিক দিয়ে যদি চিন্তা করেন আমার মতো ভালো কোনো পাত্র পাবেন না আপনি। বড়াই করছি না, কিন্তু অনেক মেয়েই আমাকে বলেছে আমি সুদর্শন। আপনার মেয়েকে বিয়ে করলে শুধু আপনার মেয়ে জামাই হব না, আপনার খুব ভালো বন্ধুও হতে পারবো। হয়তো নিকট ভবিষ্যতে এমন কোনো সময় আসতে পারে যখন আমার মতো বন্ধুর খুব দরকার হবে আপনার। সবচেয়ে বড় কথা, আমি আসলে ভালোবেসে ফেলেছি আপনার মেয়েকে। সিনর ডি আগুইলার, আপনি যখন কিছু কথা সরাসরি বলেছেন তখন বোধহয় আমারও কিছু কথা সরাসরি বলাটাই উচিত হবে। এইমাত্র আপনি বললেন অনেক মেয়ে নাকি বলেছে আপনি সুদর্শন। হ্যাঁ, আপনার সঙ্গে অনেক মেয়ের সম্পর্কের কথা কিন্তু আমার কানেও এসেছে। আসতেই পারে, কারণ আমি কোনো যাজক না। কিন্তু মার্গারেটের খাতিরে আমি সব মেয়েকে ছেড়ে দিতে রাজি আছি এবং ছাড়বো। আপনার মেয়ের প্রতি সারা জীবন বিশ্বস্ত থাকব আমি। মাথা নাড়লেন কাস্টেল। আমাকে বিয়ে করলে আপনার মেয়ের সম্মান কত বাড়বে একটাবার চিন্তা করেছেন?
হ্যাঁ করেছি। আপনার আসল নাম মার্কুইস অব মোরেলা। আপনি প্রিন্স কার্লোস অব ভিয়েনার ছেলে। সে হিসেবে স্পেনের রাজার দুঃসম্পর্কের ভাই। কাস্টেলের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ডি আগুইলার। তারপর বলল, আপনি দেখা যাচ্ছে অনেক খবরই রাখেন। সেক্ষেত্রে আমি কি জানি তাও একটু বলি। যে লোক স্পেনের রাজার দুঃসম্পর্কের ভাই, সে কি একজন ইহুদির, বলা ভালো একজন ম্যারানোর মেয়েকে বিয়ে করার যোগ্যতা রাখে না? কিছু একটা বলার জন্য মুখ খুললেন কাস্টেল, কিন্তু তাকে কথা বলতে না দিয়ে ডি আগুইলার বলে চলল, অস্বীকার করে কোনো লাভ নেই। আমি যদি বলি, আজ থেকে বছর 50 আগে আইজ্যাক অব টোলেডো নামের জনক ইহুদি তার শিশুপুত্রকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে স্পেন ছেড়ে চলে এসেছিলেন ইংল্যান্ডে, তাহলে কি ভুল হবে? যদি বলি, ওই লোক ধর্মান্তরিত হওয়ার অভিনয় করে নিজের নাম বদলে জোসেফ কাস্টেল রেখেছিলেন, তাহলে কি ভুল হবে? সিনিয়র কাস্টেল, বংশবৃত্তান্ত নিয়ে আপনি একাই গবেষণা করেন না, মনে রাখবেন। আইজ্যাক অব টোলেডো নামের কেউ যদি এসেও থাকে ইংল্যান্ডে, সমস্যা কি? একদিক দিয়ে চিন্তা করলে কোনো সমস্যা নেই, কারণ ওই লোক আজ থেকে অনেক আগে মারা গেছেন। আবার আরেক দিক দিয়ে ভাবলে কিছু না কিছু সমস্যা আছে। এই 50 বছরে বয়স অনেক বেড়েছে ওই শিশুপুত্রের। খ্রিস্টান এক মহিলাকে বিয়ে করে খ্রিস্টান একটা মেয়ের বাবাও হয়েছেন তিনি। তো যদি বলি সবার সামনে আসলে খ্রিস্টান সেজে আছেন ওই লোক, যদি বলি ভিতরে ভিতরে আসলে এখনও একজন ইহুদি তিনি, তো রেগে যাচ্ছেন কাস্টেল। যে প্রশ্নের জবাব জানা আছে আপনার, সেটা কেন শুধু শুধু জিজ্ঞেস করছেন? ওরকম কারো পরিচয় পাশ হলে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেওয়া হবে এই দেশ থেকে। ওই লোকের সব সম্পত্তি আর টাকা পয়সা নিজের দখলে নিয়ে নেবেন এদেশের রাজা। আর সে লোকের একমাত্র মেয়ের কী অবস্থা হবে তখন? রাজা যদি ইচ্ছা করেন ওই মেয়ের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়ে মেয়েটাকে আসলে গৃহবন্দী করতে পারেন, যার সঙ্গে খুশি বিয়ে দিতে পারেন মেয়েটার। আর মেয়েটার বাবার জন্মভূমি যেহেতু স্পেন, সেহেতু যৌক্তিক কারণে লোকটাকে হস্তান্তরিত করা হতে পারে স্পেনের রাজদরবারের কাছে, এবং সেখানে গেলে স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হতে পারে লোকটাকে। আমি কি ভুল বললাম সিনিয়র? ডি আগুইলারের চোখের দিকে তাকিয়ে আছেন কাস্টেল। বললেন, হ্যাঁ। এত সরাসরি জবাব আশা করেনি ডি আগুইলার। থমকে গেল। তাই কেন? জবাব দিতে হলে অনেক কথা বলতে হবে আমাকে। অত কথায় যেতে চাইছি না আমি মার্কুইস। আপনার সঙ্গে কেন বিয়ে দিতে চাই না আমার মেয়েকে সেটা বলি। অন্য একজনের সঙ্গে বাগদান হয়ে গেছে ওর, এবং ওদের বিয়ের বেশি দেরি নেই। ডি আগুইলারকে দেখে মনে হলো না। কথাটা শুনে আশ্চর্য হয়েছে। পাত্রের নাম নিশ্চয় পিটার বম। সিনিয়র কাস্টেল, আবারও কিছু কথা সরাসরি বলতে হচ্ছে আমাকে। মার্গারেটের মতো এত সুন্দরী কোনো মেয়ের প্রেমিক হিসেবে লোকটা ভোতা। তার স্বামী হিসেবে কথা শেষ না করে কাজ ঝাঁকালো অনিশ্চিত ভঙ্গিতে। সিনিয়র কাস্টেল, বাপ হয়ে মেয়ের এত বড় ক্ষতি করতে পারেন না আপনি। এই বিয়ে ভেঙে দিন। যদি তা না করি, তাহলে আমিই করব কাজটা। কিভাবে করবেন? নিজের পরিকল্পনা আগেভাগেই ফাঁস করে দেওয়ার মতো বোকামি না। আপনাকে একটা কথা বলি মার্কুইস, আপনি যেহেতু চার্চের একনিষ্ঠ সেবক, সেহেতু ধরে নেওয়া যেতে পারে ঈশ্বরে দীর্ঘ বিশ্বাস আছে আপনার। অনেকেই বলে জীবন, মৃত্যু আর বিয়ে, এই তিনটা নাকি ঈশ্বর নির্ধারিত। তিনি যদি মার্গারেটকে আপনার জন্য নির্ধারণ করে থাকেন, অন্য কারো ক্ষমতা নেই মেয়েটাকে বিয়ে করার। আর তিনি যদি অন্য কারো জন্য নির্ধারণ করে থাকেন আমার মেয়েকে, আপনার ক্ষমতা নেই ওকে বিয়ে করার। যা হোক, আপনার মতো সম্ভ্রান্ত একজন লোক বিয়ে করতে চেয়েছেন আমার মতো সাধারণ এক লোকের মেয়েকে, সম্মানিত বোধ করছি। এবার যদি অনুমতি দেন, নিজের হিসেব নিকাশের কাজটা শুরু করতে চাই। উঠে দাঁড়ালো ডি আগুইলার। আলোচনার শুরুতে আপনি বলেছিলেন আপনার নাকি ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে।
আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে মার্কুইস অব মোরেলা। সে হাত যদি প্রত্যাখ্যান করেন আরও ক্ষতি হতে পারে আপনার। বন্ধু হিসেবে সতর্ক করে দিলাম আপনাকে। মুহূর্তের মধ্যে বদলে গেল ওর সুদর্শন চেহারাটা। এখন সাক্ষাৎ শয়তানের মতো দেখাচ্ছে ওকে। আপনি কি পাগল হয়ে গেছেন? এই বাড়িতে একটা ব্যক্তিগত প্রার্থনা কক্ষ আছে, সেখানে একটা বেদি আছে, আর সে বেদির আড়ালে কি আছে তাও কিন্তু জানি আমি। কালো হয়ে গেল কাস্টেলের চেহারা। অসহনীয় কোনো আবেগে কাঁপছেন তিনি। চলুন তাহলে আমার সঙ্গে গিয়ে দেখে আসি আসলেই কি আছে ওই বেদির আড়ালে। না, ভয় পাওয়ার কিছু নেই। কোনো চালাকি করব না আমি। কারো অসতর্ক অবস্থার সুযোগ নিয়ে তার রক্তে রঞ্জিত করব না নিজের হাত। আসুন, অনুসরণ করুন আমাকে। কোনো ক্ষতি হবে না আপনার। কৌতূহল অথবা অন্য যে কোনো কারণেই হোক, কাস্টেলের কথা মতো কাজ করল ডি আগুইলার। বেদির পেছনে গিয়ে দাঁড়ালেন কাস্টেল। ডি আগুইলার আছে তার সঙ্গে। ট্যাপেস্টি সরিয়ে গোপন দরজাটা খুললেন কাস্টেল। দেখুন, গোবরাট পেরিয়ে চেম্বারের একটুখানি ভিতরে ঢুকলেন কাস্টেল। কাঠের সেই টেবিল আর সিন্দুক নেই। উধাও হয়ে গেছে মোমদানি আর পার্সমেন্টের রোলগুলো। বরং দেখা যাচ্ছে পুরনো আর ধুলোমাখা কয়েকটা বাক্স আর কিছু ভাঙা আসবাব। যতটা চালাক ভেবেছিলাম আপনাকে, শান্ত গলায় বলল ডি আগুইলার, আপনি তার চেয়েও বেশি চালাক। চিন্তা করবেন না। এই ঘরের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে আপনাকে, যদি প্রশ্ন করা হয় তখন ঠিকমতো জবাব দিতে পারলেই চলবে। আরেকটা কথা, আমাকে যদি স্পেনের ধর্ম বিচার সভার কোনো সদস্য ভেবে থাকেন তাহলে ভুল করেছেন। কথা আর বাড়ালো না সে, চলে গেল। গোপন দরজাটা বন্ধ করলেন কাস্টেল। টাপেস্টি নামিয়ে দিলেন। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন প্রার্থনা কক্ষের বাইরে। এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলেন ডি আগুইলার চলে গেছে। বিরক্ত হয়ে ফিরে এলেন নিজের অফিসে। চেয়ারে বসে পড়ে আবারও হারিয়ে গেলেন আত্মচিন্তায়। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে নিয়তি আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিচ্ছে তার উপর থেকে। গুপ্তচরের মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো উপায়ে হোক, গোপন ওই ঘরের খবর পৌঁছে গেছে ডি আগুইলারের কাছে। মার্গারেটের প্রতি নিজের কামনাকে ভালোবাসা বলে চালিয়ে দিতে চাইছে চরিত্রহীন লোকটা। ওর দেয়া বিয়ের প্রস্তাব কাস্টেল প্রত্যাখ্যান করেছেন বলে এ কদিনের মধুর সম্পর্ক তিক্ত হয়ে গেছে। বন্ধু থেকে চরম শত্রুতে পরিণত হওয়ার হুমকি দিয়ে গেছে লোকটা। কিন্তু মার্গারেটের বিয়ের ব্যাপারে পিটারকে কথা দিয়ে ফেলেছেন কাস্টেল, এবং অঙ্গীকার করে তা ভঙ্গ করার মতো লোক তিনি না। সেটার জন্য তাকে যে মূল্যই দিতে হোক না কেন। উঠে দাঁড়ালেন তিনি। এক চাকরানির নাম ধরে উচ্চস্বরে ডাকলেন। হাজির হলো মেয়েটা। ওকে বললেন, যাও মার্গারেটকে ডেকে আনো। তিনি তো মিস্ট্রেস বেটিকে নিয়ে হাঁটতে বের হয়েছেন। বুড়ো কুচকে কিছুক্ষণ কি যেন ভাবলেন কাস্টেল। তারপর বললেন, আমার ঘোড়া কি প্রস্তুত করা হয়েছে? জি মনিব, হয়েছে। ঠিক আছে। মার্গারেট থেকে মাল খালাসের কাজ তদারক করার জন্য রওনা হয়ে গেলেন কাস্টেল। রাত নেমেছে। বাড়ির ভিতরে বিশাল হলটার পাশে একটা সিটিং চেম্বার আছে। সেখানে বসে আছে মার্গারেট, চিঠি লিখছে পিটারকে। দোরগোড়ার কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকালো সে। সঙ্গে সঙ্গে চমকে উঠল। ওর মুখোমুখি দাঁড়িয়ে আছে ডি আগুইলার। সিনর, বলতে গেলে লাফিয়ে উঠে দাঁড়ালো মার্গারেট। আপনি এত রাতে এখানে এলেন কিভাবে? ঘরের ভিতরে ঢুকলো ডি আগুইলার। দরজাটা লাগিয়ে দিয়ে বাউ করল মার্গারেটকে। সিনোরা, আমার পা দুটো এখানে আসতে বাধ্য করেছে আমাকে। কি করব বলুন? আমি যেখান থেকে চলে যেতে চাই না সেখান থেকে বারবার চলে যেতে হয় আমাকে। ভুরু কুঁচকালো মার্গারেট। সুন্দর সুন্দর কথা বন্ধ করুন দয়া করে। এত রাতে এভাবে আপনার সঙ্গে দেখা করা উচিত না আমার, তাও আবার যখন বাবা বাসায় নেই তখন। দরজার দিকে যাওয়ার উদ্দেশ্যে ডি আগুইলারকে পাশ কাটাতে চাইল সে, কিন্তু পিছিয়ে গিয়ে দরজা আড়াল করে দাঁড়ালো লোকটা। স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে মার্গারেটকে
চলে যেতে দিতে চায় না সে। আমি জানি আপনার বাবা বাসায় নেই, বলল ডি আগুইলার, আর সেজন্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বলার উদ্দেশ্যে এসেছি। মিনতি করছি, আপনার সময় থেকে কয়েকটা মিনিট দিন আমাকে। মার্গারেট ভাবল পিটারের কিছু হয়েছে হয়তো, আর সে খবর জানানোর জন্যই এত উতলা হয়ে ছুটে এসেছে। ডি আগুইলার বলল, ঠিক আছে, বসুন তাহলে। নিজে বসলো একটা চেয়ারে। দরজার সামনে একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে সেটাতে বসলো ডি আগুইলার। সিনোরা, যে কাজে এসেছিলাম এই দেশে সেটা প্রায় শেষ। কয়েকদিনের মধ্যেই স্পেনে ফিরে যাব আমি। থামল সে, ইতস্তত করছে। আশা করি আপনার যাত্রা শুভ হবে। আমিও তাই আশা করি সিনোরা, কারণ সে যাত্রায় সঙ্গিনী হিসেবে আপনাকে চাই। মানে? প্রত্যাখ্যান করার আগে দয়া করে আমার পুরো কথা শুনবেন। আজ আমি দেখা করেছি আপনার বাবার সঙ্গে। আপনাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি তার কাছে। হ্যাঁ বা না কোনো জবাবই দেননি তিনি আমাকে। শুধু বলেছেন বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবেন। সিদ্ধান্তটা আপনার মুখ থেকে শুনতে চাই আমি। বাবা বলেছে ওই কথা? আশ্চর্য হয়ে গেছে মার্গারেট, তবে সামলে নিল নিজেকে। ওর বাবা যদি ওরকম কিছু বলে থাকেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে সেটার। বলল, যা হোক, আমার জবাব সহজ এবং সংক্ষিপ্ত। ইংল্যান্ডেই থাকতে চাই আমি। এবার দয়া করে সরুন দরজার সামনে থেকে। যেতে দিন আমাকে। হ্যাঁ, যেতে দেব, তবে আমার কথা শেষ হওয়ার পরে। আমাকে বিয়ে করলে ঠকবেন না আপনি। এমনও হতে পারে আপনাকে স্পেনের সিংহাসনে বসিয়ে দেব আমি। জবাব দেওয়ার আগে কিছুক্ষণ কি যেন ভাবল মার্গারেট, তারপর বলল, উপঢৌকনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তবে কিভাবে করবেন আপনি কাজটা? এমন অনেক মেয়েকে চিনি আমি বিয়ের আগে, যাদেরকে বহুমূল্য রত্ন পাথরের প্রতিশ্রুতি দিয়েছিল পাত্রপক্ষ, কিন্তু বিয়ে হওয়া মাত্র সে প্রতিশ্রুতি উবে গেছে কর্পূরের মতো। কিভাবে করব তাই না? স্পেনে এরকম অনেক লোক আছে যারা দু চোখে দেখতে পারে না ফার্ডিনান্ডোকে। অনেকে এখনও মনে রেখেছে আমার বাবাকে বিষ খাইয়ে মেরেছিল ওই লোকের বাবা। কাজেই আমি যদি চাই কুটচাল চেলে উস্কে দিতে পারবো ফার্ডিনান্ডের বিপক্ষের লোকগুলোকে। তাদেরকে দিয়ে বিদ্রোহ ঘোষণা করাতে পারবো ফার্ডিনান্ডের বিরুদ্ধে। দেখুন সিনোরা, স্পেনের সিংহাসন যদি দখল করতে চাই আমি, তাহলে হাজারটা পথ খোলা আছে আমার সামনে, এবং ওই পথগুলোর যে কোনোটা ধরে হাঁটতে অসুবিধা নেই আমার। শুধু যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি থাকেন। আপনার খাতিরে স্পেনের সিংহাসন দখল করার জন্য জীবনের ঝুঁকি নিতে রাজি আছি আমি। ধন্যবাদ সিনোর, তবে পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে পড়ে ঘাড় মটকে মরার চেয়ে সমতল ভূমিতে থাকাটাই বেশি পছন্দ করি আমি। ঠিক আছে, সিংহাসন না হয় নাই নিলেন, কিন্তু আমার ভালোবাসাও কি প্রত্যাখ্যান করবেন? কথা দিচ্ছি বিয়ের পর এত ভালোবাসবো আপনাকে যে গর্ব করে বলতে পারবেন স্বামীর কাছ থেকে অত ভালোবাসা পায়নি কোনো মেয়ে। মার্গারেটের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল ডি আগুইলার। মেয়েটার জামার প্রান্তভাগ তুলে নিয়ে ছোঁয়ালো নিজের ঠোঁটে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মার্গারেট। তোমার কারণে পৃথিবীর সব মেয়ে আমার দৃষ্টিতে ঘৃণ আর অস্পর্শ হয়ে গেছে। এতক্ষণ রাগ হচ্ছিল মার্গারেটের, কিন্তু এবার ভয় পেয়ে গেল সে। তাকিয়ে তাকিয়ে দেখছে ওর জামার প্রান্তভাগ আঁকড়ে ধরা ডি আগুইলারের হাতটা কাঁপছে। লোকটা সুদর্শন চেহারা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। পানি জমতে শুরু করেছে ওর কালো চোখে। বলল, সিনর, আমাকে যদি সত্যি ভালোবেসে থাকেন, নিছক ঘটনাক্রমে ঘটে গেছে সেটা। আমি আসলে আপনার ভালোবাসা পাওয়ার উপযুক্ত না। মিনতি করি উঠে দাঁড়ান। আপনার এই ভালোবাসা অপচয় করবেন না আমার জন্য, কারণ ইতোমধ্যেই বাগদান হয়ে গেছে আমার। কাজেই ভুলে যান আমাকে, অন্য কোনো মেয়েকে খুঁজে নিন নিজের জন্য। উঠল ডি আগুইলার, দাঁড়ালো মার্গারেটের মুখোমুখি। বাগদান হয়ে গেছে না? তাতে আমার কি? যদি বিয়েও হয়ে যেত তোমার, তবুও আমি বিয়ে করতে চাইতাম তোমাকে, কারণ আমার আর কোনো উপায় নেই।
অন্য কোনো মেয়েকে খুঁজে নেব না। আমাকে সৌন্দর্য দিয়েছেন ঈশ্বর, সুঠাম দেহ দিয়েছেন, সামাজিক প্রতিষ্ঠা দিয়েছেন। মেয়ে মানুষ খুঁজে নিতে হয় না আমার, মেয়েরাই আমার কাছে আসে এবং তাদের অনেককে আমি গ্রহণ করেছিও, কিন্তু তাদের সবাইকেই আমি ঘৃণা করি, মনে মনে গালি দিই। কারণ যা জিতে নিতে হয় না তার কোনো দাম নেই আমার কাছে। তোমাকে পাওয়ার জন্য যে আকুতি তৈরি হয়েছে আমার মনে, অন্য কোনো মেয়ের বেলায় সে রকম হয়নি আজ পর্যন্ত। তোমাকে না পাওয়া পর্যন্ত সে আকুতি যাবে না। তোমাকে হয় পাবো নয়তো মরব। ভয় পেও না, তোমার প্রেমিককে খুন করব না আমি, যদি না আমাদের মধ্যে মুখোমুখি লড়াই হয় কখনো। তোমাকে পাওয়ার জন্য জোরাজুরিও করব না, কিন্তু এমন কিছু হয়তো করব যার ফলে আমাকে বিয়ে করার কথা নিজের মুখে বলতে বাধ্য হও তুমি। যদি তুমি আমাকে ফাঁকি দিয়ে পরপারেও চলে যাওয়ার চেষ্টা করো, মৃত্যুর দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকব, তোমাকে খামছে ধরে ফিরিয়ে আনার চেষ্টা করব সেখান থেকে। কসম খেলাম। একটু আগের ভয়টা আবার ফিরে এসেছে মার্গারেটের মনে। ওর মুখোমুখি দাঁড়ানো লোকটার কামনা ভয়ানক পর্যায়ে চলে গেছে। ঝট করে আগে বাড়ল ডি আগুইলার। চমকে উঠে সরে যাওয়ার চেষ্টা করলো মার্গারেট, কিন্তু তার আগেই ওকে এক হাত দিয়ে প্রচণ্ড শক্তিতে জড়িয়ে ধরল ডি আগুইলার। সোনার চেইনের সঙ্গে আটকানো অবস্থায় ছোট্ট একটা ক্রুসিফিক্স ঝুলছে মার্গারেটের গলায়। অন্য হাত দিয়ে সেটা ধরল লোকটা, মুখ নামিয়ে চুমো খেলো সেটাতে, তারপর ছেড়ে দিল মার্গারেটকে। বলল, দেখলে, ইচ্ছে করলে চুমো খেতে পারতাম তোমার ঠোঁটে, তুমি বাধাও দিতে পারতে না, কিন্তু খাইনি। এবং যেদিন তুমি স্বেচ্ছায় তোমার ঠোঁট বাড়িয়ে দেবে আমার দিকে, তার আগে তোমাকে চুমো খাবো না। 2-1 দিনের মধ্যে স্পেনের উদ্দেশ্যে রওনা দেব আমি, তোমার চিঠি যাবে আমার সঙ্গে। ঘুরল সে, যেভাবে নিঃশব্দে এসেছিল সেভাবেই চলে গেল। বাড়ির একটা পার্শ্ব দরজা দিয়ে ডি আগুইলারকে ভিতরে ঢুকতে দিয়েছিল বেটি। ওটা দিয়েই ওকে বেরিয়ে যেতে দিল সে। তারপর দরজাটা ভিড়িয়ে দিয়ে সঙ্গ নিল লোকটার। তবে তার আগে এদিক ওদিক তাকিয়ে নিশ্চিন্ত হলো কেউ দেখছে না ওদেরকে। পিটারকে পাহারা দিয়ে নিয়ে গেছে বাড়ির কয়েকজন ভৃত, বাকিরা ক্যাস্টেলের সঙ্গে গেছে আজ রাতে। 2-1 জন চাকরানি ছাড়া বাড়িটা দেখাশোনা করার মতো কেউ নেই আপাতত। হাঁটতে হাঁটতে পুরনো একটা তোরণের কাছে হাজির হলো ওরা দুজনে। এককালে এই তোরণের নিচ দিয়ে ঢুকে কিছুদূর এগোলে একটা বাড়ি দেখা যেত, কিন্তু বেশ কিছুদিন হলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়িটা, তাই এখন লোকজনের তেমন একটা যাতায়াত নেই এই পথে।